বিয়ের ৭ দিন পর আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। রীতিমতো অবাক হলাম রিমনের কার্যকলাপে। অন্য কোনো মেয়ে হলে স্বামীর এমন আচরণে কষ্ট পেত। শুধু কষ্টই নয়, পাহাড় সম কষ্ট পেত। হয়তো কষ্টে অপ্রত্যাশিত কিছু করে ফেলতো, তবুও ব্যাপারটা কিছুতেই মেনে নিত না। কিন্তু রিমনের আচরণে আমার কষ্ট হচ্ছে বলে মনে হলো না। রিমনের নতুন স্ত্রীর নাম সিমি। দেখতে অনেক সুন্দরী, আমার চেয়েও আধুনিকও বটে, তবে আমার মতো উচ্চতায় লম্বা না। রিমনের এমন নিষ্ঠুর কাজের জন্য তাকে ছোট করে শুধু বললাম, কাজটা কি ঠিক করলে? জবাবে রিমন বলল, ঠিক ঠিক দে, তুমি কি করবে? বাসায় খাওয়া পড়া পেলেই তো হলো, এর বেশি কি চাও? রিমন অন্য একজনকে বিয়ে করেছে, এতে কষ্ট না পেলেও তার এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাতে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পেলাম। তার কথাতে বুকটা যেন জ্বলছিল অগ্নিতে। রিমনের কথার কোনো জবাব না দিয়ে আমার রুমে চলে গেলাম। রিমনের বাবা মা দেশে থাকেন না, বিদেশে সেটেল তারা। তাদের ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, এটা হয়তো জানেন না। রিমন তার বাবা মায়ের সাথে কথা বলে না, বিশেষ এক কারণে। তার বাবা মা আমার সঙ্গে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেন। বিয়ের দিন থেকে এই 7 দিনের সমস্ত ঘটনা জেনে নিয়েছেন তারা। তবে বিয়ের ব্যাপারটা এখনো বলিনি। বিষয়টা জানাবো কি জানাবো না, এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। এক মন বলল জানিয়ে দেই, কিন্তু কি মনে করে যেন জানালাম না। আমি অবাক হয়ে যাই রিমনের এত পরিবর্তন হওয়া দেখে। তার সঙ্গে 1.5 বছর ধরে প্রেম চলার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। বিয়ের আগে কত স্বপ্ন দেখাতো সে, আমাকে সে সারা জীবনের জন্য আপন করে চায়। আমি ছাড়া কারো জায়গা নেই তার মনে, কত রকমের কথা বলতো। অথচ বিয়ে 7 দিন হতে না হতে সে অন্য কাউকে বিয়ে করে নিল। একজন মানুষ এত সহজে কিভাবে বদলে যায়? কিভাবে এরকম কাজ করতে পারে? এমন নিষ্ঠুরতায় কেমনে এত সহজে কষ্ট দিতে পারে? যাকে সে প্রিয়তমা ভাবতো তাকে আর তোয়াক্কা করছে না। আমার বাহিক অভিব্যক্তি দেখে যে কেউ ভাববে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মোটেও কষ্ট পাচ্ছি না। অথচ যদি কেউ আমার বুক চিরে দেখতে চায়, তাহলে দেখতে পাবে বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। চৈত্র মাসে তীব্র খরায় ভূমিগুলোতে যেরকম ফাটল ধরে, তার চেয়ে বেশি ফাটল এই বুকেতে। না পারছি সহ্য করতে, আর না পারছি দুঃখের কথা কারো নিকট শেয়ার করতে। আমার বাবা মাকে বিষয়টা জানাতে পারছি না, কারণ আমি আর তাদের সন্তান নই। তাদের অমতে রিমনকে কাজী অফিসে বিয়ে করেছি। যে এখন যদি তাদের বলি রিমন আরেকটা বিয়ে করেছে, তোমরা ব্যবস্থা নাও, এটা শুনলে প্রথমে তারা কান্নাকাটি করবে, তারপর আমাকে ভৎসনা করবে। কিছু কিন্তু কিছুতে হেল্প করবে না আমাকে। আমি যে তাদের নিকট মৃত। কিসের জন্য হেল্প করবে আমাকে? আমি তো তাদের কথাকে অমান্য করেছি। যার সাথে বিয়ে হতে যাচ্ছিল তাকে রেখে রিমনকে বিয়ে করেছি। তবে রিমনের সাথে আমার বিয়েতে মত ছিল ছোট ভাইয়ের, তার কারণে রিমনকে বিয়ে করতে বেশি উৎসাহ পেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে না যে ভাইয়ের সাহায্য আমার উপকার হয়েছে। রিমনকে বিয়ে করে আমি সুখ পেতে না, দুঃখের সাগরে ভেসে বেড়াতে শুরু করছি। রাতে রান্না করছিলাম রিমন ও তার স্ত্রীর জন্য। রান্না করার সময় এক অন্য মানুষ হয়ে গিয়েছিলাম। অন্যরকম মানুষ না হলে তো কোনো মেয়ে এমন স্বামী ও সতীনের জন্য রান্না করতো না। রান্নার পুরো সময় জুড়ে চোখে বিন্দু বিন্দু অশ্রুকণাগুলো বিয়োগ হয়ে গাল ভিজে ফেলছিল। রান্না শেষ করে যখন রিমনের কাছে গিয়ে নরম গলাতে বললাম, চলো খাবে, প্রত্যুত্তরে রিমন চেঁচানো স্বরে বলল, রেস্টুরেন্ট থেকে খাবার আসছে, অর্ডার করেছি, ওই সব খাবো আজ রাতে। তুমি তোমার রান্না করা খাবার খেয়ে নাও, সিমি তোমার রান্না খাবে না। আরেকটা কথা, তুমি আজকে এই রুমে শুবে, আমি সিমিকে নিয়ে তোমার রুমে থাকবো। মন তো বলল রিমনকে কড়া ভাষায় কয়েকটা কথা শুনিয়ে দেই, কিন্তু ধৈর্য ধারণ করলাম। চুপচাপ কথাগুলো শুনে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে এলাম।
পরের দিন সকালে আমার ছোট ভাই রিফাত এলো আমার বাসায়, কিন্তু একা না, সঙ্গে একটা মেয়েকে নিয়ে। সেই মেয়েটা আমার ননদ, নাম শিমলা। কিন্তু সে লন্ডন থেকে দেশে কবে ফিরলো? কৌতূহল হলো সত্যটা জানার জন্য। রিফাত আমার নিকট এসে ফিসফিস করে বলল, আপু, নাবিলা 3 দিন হলো দেশে ফিরেছে। সে কাউকে বলেনি, এমনকি তার বাবা মাও জানে না। অবাক হয়ে বললাম, দেশে ফেরার কারণ কি? আর তুই তাকে কোথায় পেলি? রিফাত মৃদু হেসে বলল, আমার জন্য সে দেশে আসছে। তোর জন্য মানে? পরেই জানতে পারবে। এখন বললে কি সমস্যা? সমস্যা আছে। এখন আমাকে 10,000 টাকা দে, ফোন কিনতে হবে। তোর ফোন থাকতে আরেকটা কেন? আরে লাগবে আরেকটা, টাকা দে তো। ঠিক আছে, দাঁড়া। রিফাতকে টাকা দিলাম। টাকা পেয়ে সে বাসা থেকে চলে গেল। শিমলা আমার কাছে এসে কপট রাগ মাখা স্বরে বলল, ভাবি, তুমি থাকতে ভাই আরেকটা বিয়ে করলো কি করে? কিঞ্চিত শক্ত কণ্ঠে জবাব দিলাম, সেটা তোমার ভাই জানে। তোমাকে তো ভালোবাসে সে। আরেকজনকে কিসের জন্য বিয়ে করবে, যেখানে তুমি তার বউ হিসেবে আছো? সব উত্তর তোমার ভাই দেবে, তাকে জিজ্ঞাসা করো। শিমলা তার ভাইয়ের নিকট গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিল। এর একটু পরে রিমন আমার দিকে তেড়ে আসলো, দুটো চোখ রক্তিম বানিয়ে, দাঁত কটমট করতে করতে অনবরত থাপ্পড় লাগালো আমার গালে। ব্যথায় অবাক আগ করে উঠলাম। থাপ্পড় খেয়ে তার দিকে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলাম। চোখে জল এসে জমেছে, আর চোখ ছলছল করছে। বুঝতে পারছি ঠোঁট থরথর করে কাঁপছিল। এবারও তার আচরণ মুখ বুজে সহ্য করলাম, কিছুই বললাম না। তবে সিদ্ধান্ত নিলাম, এবারও আমার পাষণ্ড স্বামীর অসহনীয় আচরণ মুখ বুজে সহ্য করলাম, কিছুই বললাম না। তবে সিদ্ধান্ত নিলাম, রিমনের জীবন থেকে সরে যাব, যাতে আমাকে হারানোর কষ্টটা সে কোনো না কোনো সময় উপলব্ধি করতে পারে। জানি এতে আমাকেও কষ্ট পেতে হবে, তাতে কি? তবুও তার এমন মানসিক নির্যাতন সহ্য করতে পারবো না। সতীনীর ঘর করতে যাচ্ছিলাম শুধুমাত্র স্বামীর ভালোবাসার আশায়, কিন্তু সে তো আমাকে আগাছা বই কিছুই ভাবছে না। আমি যেন তার বাসায় আশ্রয় নিয়ে থাকছি। যারা আশ্রিত তারাও তো এতটুকু সম্মান পায়। আর আমি বিয়ে 7 দিনের মাথায় স্বামীর থেকে সম্মান তো দূর, ন্যূনতম ভালোবাসাও পাচ্ছি না। হচ্ছি নির্যাতন ও বঞ্চনার শিকার। একটা দিনেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি সতীনের ঘর করার মজা। সন্ধ্যা পরপরই আমার ননদ বাসা থেকে বের হলো। কই গেল কাউকে বলে গেল না। আমার ভাই রিফাতেরও বাসায় আসার খবর নেই। ফোন কেনার জন্য টাকা নিয়ে কই গেল কে জানে। রাত পার হলো, তবুও সে এলো না। নৈশভোজের সময় আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবার আয়েশ করে খাচ্ছিল। খাবার আর আমি চুপিসারে কাপড় ব্যাগে গুছিয়ে রাখছিলাম। খাবার জন্য আমি কোনো রান্না করিনি। এই বাড়িতে শেষ রান্নাটা আমি দুপুরেই করেছিলাম। এই ঘন কালো অন্ধকারের রাতটা পার হলেই এখানে আর আমার ছায়া কেউ দেখতে পাবে না কেউ। ব্যাগে কাপড় তোলা শেষ হলে সেটা খাটের নিচে রেখে দিলাম। এরপর বিছানায় মনমরা হয়ে শুয়ে রইলাম এবং গভীর রাতের অপেক্ষা করছিলাম কখন রিমন ঘুমিয়ে যাবে। আর তখনই ধীর পায়ে বাসা থেকে বের হয়ে ছুটব অচেনা গন্তব্যে। আচমকা রিমন আমার রুমে ঢুকলো। তাকে দেখা মাত্র রাগের অভিব্যক্তিতে চেহারাটা ঘুরিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলো। ধাই করে সে বলে উঠল, রান্না করনি কিসের জন্য? না খেয়ে থেকে মরার চিন্তা ভাবনা করেছো নাকি? মরতে চাইলে বাপের বাড়ি গিয়ে মরো, আমার বাসায় কেন? তাড়াতাড়ি ডাইনিং টেবিলের দিকে যাও, খেয়ে আসো। একবারের বেশি খেতে বলবো না, বলার ইচ্ছাও নাই। আমি যেন দেখি টেবিলের উপরে রাখা খাবার শেষ হয়েছে। কথাটি বলেই রিমন রুম থেকে বেরিয়ে গেল। তার কথাতে আমার মনটা প্রশান্তিতে ভরে ওঠার কথা, উল্টে রাগ হলো। সে খাওয়ার কথা এমনভাবে বলছিল যেন আদেশ করছে। বউকে আদর করে যে কথা বলা যায় সেটা সে ভুলেই গেছে। অন্যায় কাজ করেছে সে, আর আমিই যেন দোষী হচ্ছি।
বাধ্য হয়ে খাবার টেবিলের নিকট গেলাম, কিন্তু খাবারের কোনো চিহ্ন পেলাম না। নিশ্চয় আমাকে বোকা বানানো হচ্ছে। সমস্ত খাবার তারা দুজনেই খেয়ে শেষ করেছে। ডাইনিং টেবিলের নিকট যেতে বলেছে, যেন অপমানিত হই আমি। আমাকে কষ্ট দিতেই রিমন এরকম নিচু মন মানসিকতার পরিচয় দিল। খাবার টেবিলের ওপর খালি পড়ে থাকা প্লেটগুলোর দিকে তাকিয়ে আছি। ওই সময় রিমন আমার কাছাকাছি এসে গম্ভীর গলায় বলল, হুম, খাওয়া শেষ করছো? এবার প্লেটগুলো ধুয়ে আনো। রিমনের কথাটা শুনে বড়সড় আঘাত পেলাম। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? সে এমন করছে কেন আমার সাথে? কি দোষ করেছি আমি? এভাবে কষ্ট দিয়ে সে কি এমন সুখ পাচ্ছে? প্লেটগুলো তার নতুন স্ত্রী ধুতে পারবে না, এটা বললেই তো হতো, আমি ধুয়ে দিতাম। আজকের রাতটা না হয় একটু কষ্ট করলাম। খাওয়া নিয়ে মিথ্যাচার করে খুব কি মজা পেল সে? চোখ মুখ রক্তিম বানিয়ে তার দিকে নজর দিলাম। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে প্লেটগুলো নিয়ে ধুতে গেলাম কিচেনে। শুধুমাত্র পানি খেয়ে বিছানায় গায়ে এলিয়ে শুয়ে রইলাম। মন ভরা ভাব ও ক্ষোভ নিয়ে রিমনকে খুব বৎসরণ করছিলাম। রাত 12টা পর্যন্ত জেগে রইলাম। ভেবেছিলাম কয়েক ঘন্টা ঘুমিয়ে নেব, কিন্তু ঘুম এলো না কিছুতেই। ঘুম আসবেই বা কেমনে? এরকম দুর্দিনে কেউ কি সহজে ঘুমাতে পারে? রাত 10টার পর থেকে রিমনকে নিয়ে ভাবতে ভাবতে 12টা বেজে গেল। 12টার পরপরই বিছানা থেকে উঠলাম দেখার জন্য রিমন ঘুমিয়েছে কিনা। তার রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজা হালকাভাবে লাগানো ছিল। ধাক্কা দিতেই দরজাটা হালকা সরে গেল এবং রুমের ভিতর দেখলাম বিছানায় শুধু মেয়েটা ঘুমানো আছে, পাশে রিমন নেই। হয়তো ওয়াশরুমে গেছে। এখনই সময় বাসা থেকে পালানোর। তাড়াহুড়া করে আমার রুম থেকে ব্যাগটা নিয়ে এলাম এবং ধীর পায়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব তার কোনো সঠিক গন্তব্য নেই। কোনো ব্রিজে গিয়ে রাতটা কাটিয়ে দিলে ভালো হবে। তারপর ভোর হলে সোজা রাঙামাটি চলে যাব। বিষণ্ণ মন ও বিভীষিকাময় অন্তরটা নিয়ে হেঁটে চললাম আমার পছন্দের ব্রিজটার উদ্দেশ্যে। ছোট একটা নদীর পাড় দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। মাঝে মধ্যে ব্রিজটার নিকট আসতাম মনটা ফ্রেশ করার জন্য। তবে রিমন কখনোই এই ব্রিজটাতে আসতে চাইতো না। হাঁটতে হাঁটতে একটা রাস্তায় গিয়ে পৌঁছালাম, যেখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তাদের কাছে পৌঁছতেই নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হলো। এক পুলিশকে জবাব দিলাম মিথ্যা কথা বলে। তাকে বললাম আমার নানু হাসপাতালে ভর্তি, তাকে দেখতে এত রাতে বাসা থেকে বের হয়েছি, কিন্তু এত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মধ্যবয়স্ক একজন পুলিশ উঁচু গলায় বলল, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। কোনো উবার এদিক দিয়ে গেলে সেটাতে করে তুমি হাসপাতালে যেও। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম উবারের জন্য, কিন্তু কোনো উবারের দেখা পেলাম না। প্রায় 15 মিনিট পর একজন বাইকওয়ালাকে আসতে দেখা গেল। পুলিশ তাকে থামিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে যাও, সে যেখানে বাইক থামাতে বলবে সেখানেই থামবে। খবরদার উল্টাপাল্টা কিছু করবে না। বাইকওয়ালা রাজি হলো। ব্যাগটা পেছনে বাঁধা হলো। এরপর বাইকে উঠলাম। বাইকওয়ালাকে বললাম, চলুন, কিছু পথ গেলেই কোথায় যাব বলছি আপনাকে। কিছু পথ যেতেই বললাম, সামনের ব্রিজটাতে থামাবেন, ওখানেই নামবো। তারপর একটু পথ হেঁটে গেলেই হলো। ব্রিজের নিকট গিয়ে পৌঁছালাম। বাইক থামলো, নেমে পড়লাম, কিন্তু বাইকওয়ালা আমার থেকে টাকা চেয়ে বসলো। টাকা দিতে গেলে লোকটা আমার হাত চেপে ধরলো। হাত ছাড়াতে গেলে লোকটা আরো শক্ত করে ধরলো। প্রচণ্ড রাগ হলো লোকটার আচরণে। আমি জোর গলায় বললাম, হাত ছাড়ুন। লোকটা আমার কথা না শুনে উল্টো আরো শক্তভাবে হাতটা চেপে ধরে বলল, ছাড়ার জন্য তো হাত ধরিনি। কথাটা বলেই লোকটা আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো। বুঝতে আর বাকি রইল না লোকটির মতলব কি। উঁচু গলায় চেঁচাতে লাগলাম। অকস্মাৎ একজন বাইকওয়ালাকে আসতে দেখা গেল। ওনার মাথায় হেলমেট ছিল। তিনি আমার চিৎকার শুনে বাইকটা থামালেন। অন্তঃপর উচ্চস্বরে বললেন, কে ওখানে? কি হচ্ছে? আমি জবাবে বললাম, প্লিজ আমাকে সাহায্য করুন, এক জানোয়ার আমার সাথে অন্যায় আচরণ করতে চাচ্ছে। লোকটি বাইক থেকে নেমে আমার নিকট এলেন। লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের যুবক। মাথা থেকে হেলমেট না খুলে শক্ত কণ্ঠে তিনি বদমাইশ ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, আরে বদমাইশ, তুই এখনো মেয়েটার হাত ধরে আছিস? তোরা তো সাহস হয় কি করে
হাত ছাড়, নইলে হেলমেট দিয়ে মাথা ফাটিয়ে দেব। লোকটা আমার হাত ছেড়ে দিল। অন্তঃপর ভয়ে জুবুথুবু হয়ে বাইক নিয়ে তড়তড় করে চলে গেল। সাহায্যকারী লোকটি এত বড় উপকার করলো, অথচ তাকে ধন্যবাদ জ্ঞাপন করব এতটুকু মুখ দিয়ে বের হলো না। লোকটি আমার কথার অপেক্ষায় না থেকে বাইক চালিয়ে চলে গেল। পড়ে গেলাম চিন্তায়। এই ব্রিজটাতে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিকই, কিন্তু মাথায় ছিল না যে অমানুষের দল একাকী একটা মেয়েকে দেখলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে শিকারের জন্য। কি করব ভেবে পাচ্ছিলাম না। সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাব। রাতটা থেকে সকালে রিমনকে বলে তার বাসা থেকে বিদায় নেব। আচমকা ব্রিজের উত্তর দিকে কাকে যেন কথা বলতে শুনলাম। লোকটি উঁচু গলায় বলছিল, আমি এখনই আত্মহত্যা করব। তুমি যতই বলো, আমি আর বেঁচে ফিরছি না। আজকে আমি মরবই। এই জীবন আমি বাঁচিয়ে রাখবো না। এই তো আমি এখন ব্রিজের উপর রেলিং ধরে আছে, ঝাঁপ দিলেই শেষ। লোকটার কথা শুনে বুঝতে পারলাম আত্মহত্যা করতে আসছে। হয়তো বড়সড় আঘাত পেয়ে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে। আমি দেরি করলাম না, লোকটার নিকট গেলাম। সে ব্রিজের রেলিংয়ের ওপর বসেছে। কোনো কিছু না ভেবে তার হাতটা ধরলাম। হাতটা ধরেই লোকটা আমার দিকে চেহারা ঘোরালো। তার মুখে মাস্ক পরা। শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, হয়তো তিনি সেফটির জন্য মাস্ক পরেছে। আমাকে দেখে লোকটা চোখ দুটো গোল গোল বানিয়ে বলল, কি চান? হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। আমি জবাব দিলাম, ছাড়বো না, নেমে আসুন বলছি। আপনি এভাবে মরতে পারেন না। আত্মহত্যা কোনো সমাধান নয়। কথাটা শুনে লোকটি রেলিং থেকে নেমে উঁচু গলায় বলল, আমি আত্মহত্যা করব কি করব না, এটা আপনি বলার কে? হাত ছাড়ুন। কিন্তু আমি তার হাত ছাড়লাম না। উনি ফের রেলিংয়ের উপর উঠতে গেলে জোর গলায় বললাম, না, এমনটা করবেন না প্লিজ। কিন্তু উনি আমার কথা শুনছিল না। আমিও তাকে আটকানোর চেষ্টা করছিলাম। অকস্মাৎ সে আমাকে থাপ্পড় মারল। মুখ থেকে মাস্কটা খুলে আরও একটা থাপ্পড় মারল। অন্ধকার সত্ত্বেও তাকে চিনতে পারলাম। সে অন্য কেউ নয়, আমার স্বামী। তার দেখে হতভম্বের চোখে তাকালাম। রিমন ক্ষিপ্ত স্বরে বলল, তোমার এত সাহস হলো কেমনে আমার বাড়ি ছাড়ার? এত সাহস কই পেলে? তোমাকে এখন কি করতে মন চাচ্ছে জানো? চোখের কোণে পানি জমল। ঈষৎ কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তো কি করব? আপনার বাসায় একটা মুহূর্ত কাটানো মানে নরকে কাটিয়ে দেওয়া। আমি পারবো না আপনার সাথে থাকতে। রিমন আমাকে জড়িয়ে ধরলো, নিচু স্বরে বলল, প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি তোমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু কেন ওরকম ব্যবহার করলাম তুমি সেটা জানলে আমাকে দোষ দিবে না। এখন বাড়ি চলো, তোমাকে প্রমিস করছি আর ওরকম করব না। এই কানে ধরছি। রিমনের কথায় আমার পাথর মন গলে গেল। তার কথাগুলোকে কেন যেন বিশ্বাস করলাম। সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে বাসায় যাব। শেষবারের মতো তাকে সুযোগ দেওয়াই যায়। দেখি সে কেমন আচরণ করে এবার। বাসায় গিয়ে পৌঁছালাম। ড্রয়িং রুমে পা রাখতেই দেখি রিফাত ও শিমলা একে অপরকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। শিমলার পরনে বিয়ের শাড়ি। স্তম্ভিত হলাম দুজনকে এভাবে দেখে। অবাকের শেষ প্রান্তে পৌঁছালাম শিমলাকে শাড়িতে দেখে, তাও কিনা বিয়ের শাড়ি। রিমন প্রায় সব সময়ই বলতো আমার বোন শাড়ি পছন্দ করে না। তাকে কত অনুরোধ করলাম শাড়ি পরার জন্য, কিছুতেই পরতো না। অথচ সেই মেয়ে আজ বাহারি রঙের শাড়ি পরেছে। আমার ছোট ভাই রিফাত আমাদেরকে দেখে শিমলাকে ছেড়ে দিল এবং ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। রিমনের দিকে লক্ষ্য করে দেখি সে রাগে চোখ মুখ রক্তিম বানিয়ে ফেলেছে। শিমলা ও রিফাতের মধ্যকার বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। ধাই করে শিমলাকে শ্বাসকণ্ঠে জিজ্ঞাসা করলাম, শিমলা, এসবের মানে কি বলো তো? শিমলা নড়ে চড়ে বসলো। কপালে ভাঁজের সৃষ্টি হলো তার। অন্তঃকর কৌতূহলের অভিব্যক্তিতে আমাকে বলল, কোন সবের মানে ভাবি? আচ্ছা সেটা যাই হোক, আমাকে প্রথমে বলো, আমার নাবিলা নামটা বেশি ভালো লাগে নাকি শিমলা নামটা? রিফাত শিমলা নামটা একদমই পছন্দ করে না, তাই তুমি আমাকে নাবিলা বলে ডাকবে। তাছাড়া এক সময় তো এই নামেই ডাকতে আমাকে, এখন শিমলা শিমলা করো কেন?
তীব্র তীব্র বিরক্তির কণ্ঠে ফের বললাম, ফাজলামি বন্ধ করো। আমি তো জানি তুমি শাড়ি পছন্দ করো না। এখন শাড়ি পরেছো কেন, কিসের জন্য? আর রিফাতের সঙ্গে এত ক্লোজ কেন তুমি? শাড়ি কেন পরেছি বুঝতে পারছো না? তোমার ভাইকে আজ সন্ধ্যার পরপরই বিয়ে করেছি। এই জন্যই আমরা এত অন্তরঙ্গ অবস্থায়। স্বামীর সঙ্গে ক্লোজ না হলে কার সঙ্গে হব বলো? আতকে উঠলাম, চোখ কপালে উঠল। ভয় হচ্ছিল রিমন এই বিয়েটা মেনে নেবে কিনা। আমার ভাই তো এখনো বেকার, কাজ করে না। রিমন কি তাকে মেনে নেবে? ঈষৎ কম্পমান দেহকে দুলিয়ে আতঙ্কের চোখে রিমনের দিকে দৃষ্টি স্থাপন করলাম। না, রিমনের চেহারাতে রাগের চিহ্ন খুঁজে পেলাম না। একটু আগে সে বেজায় রেগেছিল, এখন এখন সেটা হাওয়ায় মিশে গেছে। রিফাতের মুখে মৃদু হাসি বিরাজ করছে। শিমলাকে আমি কিছু বলার পূর্বেই রিমা তাকে হাস্যোজ্জ্বল মুখে বলল, বিয়ে করেছিস, খুব খুশি হয়েছি। এখন বল, বিয়ের দেনমোহরের জন্য কাবিননামায় কত টাকা লেখা হয়েছে? দেনমোহরের কথা শুনে আমার চেহারার রং পাল্টে গেল। শিমলার চেহারাটা মুহূর্তের মধ্যে বিবর্ণ রূপ ধারণ করলো। ঠোক গিলে শিমলা তার ভাইকে নিচু স্বরে বলল, ভাইয়া, কাবিননামায় তো বেশি টাকা লেখা হয়নি। আমরা একে অপরকে ভালোবাসি। এই বিয়েতে দেনমোহর না থাকলে ভালো হতো বলে মনে করি। রিমন শিমলাকে ধমক মেরে ক্ষিপ্ত স্বরে বলল, চুপ কর। আমিও তো নিশিকে ভালোবেসে বিয়ে করেছি। এরপরও দেনমোহর সরব তার নামে এই বাসাটা লিখে দিয়েছি। তথাপিও তোর ভাবির থেকে বিন্দুমাত্র ভালোবাসা পেলাম না। রেমনের মুখ থেকে শেষ বাক্যটি শুনে থমকে দাঁড়ালাম। এত বড় মিথ্যা কথা সে কোন মুখে বলতে পারলো? সে আমার থেকে ভালোবাসা পাচ্ছে না, নাকি আমি তার থেকে ভালোবাসা পাচ্ছি না? ক্ষণে ক্ষণে রং বদলানো স্বভাব যেন তার। ব্রিজে কত সুন্দর করে বলল আমার সঙ্গে সে আর বাজে আচরণ করবে না, অথচ বাসায় আসতে না আসতেই আমার সঙ্গে মিথ্যাচার করে মজা লুটছে। রিমনের কথায় আমার ভাই চাপা স্বরে বলে উঠল, দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। কাবিননামায় 8 লক্ষ লেখা হয়েছে। আমি ইস্টাবলিশড হলেই তাকে টাকাগুলো দিয়ে দেব। রিমন শয়তানি হাসি হাসলো, তবে শব্দ করল না। অন্তঃকর নিচু স্বরে বলল, ঠিক আছে, এবার মানলাম। এবার যাও, ঘুমিয়ে পড়ো। রিমনের কথা মতো শিমলা আমার ভাইকে নিয়ে তার রুমের দিকে চলল। তারা যাবার পর রিমনের দিকে বাঁকা চোখে তাকালাম। সেও আমার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইল। দৃষ্টি বিনিময় চলছিল। আজ 2 দিন পর রিমন আমার দিকে ঠিকভাবে নজর দিল। তার তাকানো দেখে হৃদয়ের গহীনে সৃষ্টি হওয়া অন্যরকম এক সুখের অনুভূতি অনুভব করছিলাম। তার চোখের দিকে তাকাতেই আমি যেন অজানা এক জগতের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম। জগৎটা হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে ভরা। ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিসের যেন আকর্ষণে তার কাছাকাছি যেতে খুব মন চাচ্ছিল। একদম কাছাকাছি হলাম। তার দেহে ছোঁয়া লাগছে না, মাত্র কয়েক ইঞ্চির জন্য। ঘন ঘন নিঃশ্বাস ফেলছি। আজকে এই সময় দেহ ভীষণভাবে কাঁপছে, অস্বাভাবিক কাঁপন। এর পূর্বে তো বহুবার তার কাছাকাছি হয়েছি। অন্তরঙ্গ মুহূর্তে দুজনে কাটিয়েছি, মধুর মুহূর্তে হারিয়েছি বহুবার। এতটা অস্থিরতা ও ব্যাকুলতা কাজ করেনি সে সময়। হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা থর থর করে গা কাঁপাও সে সময় ছিল না। কিন্তু আজ কি এমন হলো যে তার কাছাকাছি হতে এমনটা লাগছে? রিমনের শ্বাস প্রশ্বাসে আমার দেহের কাঁপন আরও বেড়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। আমার ঠোঁটের কাঁপন আগে থেকেই ছিল। তার ঠোঁটের কাঁপন দেখে আমারও ঠোঁটের কাঁপন বৃদ্ধি পেল। রিমনের চোখে কামানোর ছায়া লক্ষ্য করছি। তার ঠোঁটের রেখাগুলো আমার ঠোঁটকে আকর্ষণ করছিল। হয়তো শুকনো ঠোঁটদ্বয় ভিজতে যাচ্ছে, উভয় ঠোঁট পরশের অভাব পূরণ করতে চাচ্ছে। নির্লজ্জতায় এসে ভিড় জমালয়ে দেহে রিমনের কাঁধে 2 হাত দিয়ে শক্ত করে ধরলাম। তার ঠোঁটে চুম্বন রেখা অঙ্কন করতে আমার ঠোঁট জোড়া তার দিকে এগিয়ে নিচ্ছিলাম। ধাবমান ঠোঁটদ্বয় ক্রমে এগোচ্ছিল খুবই ধীরে। চোখ জোড়া বন্ধ করেছি। তার কাঁধে হাত দিয়ে চেপে ধরেছি। বিধায় দেহের কাঁপন কই যেন হারিয়ে গেল। রিমনের ঠোঁট যখনই আমার ঠোঁট ছুঁয়ে দিবে, ঠিক তখনই সে আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ভড়কে গেলাম, ভীষণ ভয়ও পেলাম।
মাথা কেমন করে যেন ঘুরে উঠল। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। থম মেরে তাকিয়ে রইলাম রিমনের দিকে। তার চোখে মুখে অপরাধবোধের ছাপ লক্ষ্য করলাম। সে কেন আমাকে এভাবে সরিয়ে দিল বুঝে উঠতে পারলাম না। কাতর চোখে তাকিয়ে রিমনকে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? রিমন মৃদু সুরে বলল, না এমনি, আসলে ভালো লাগছে না। ভালো লাগছে না মানেটা কি? আমি তোমার স্ত্রী, এটুকু চাইতে পারি না? 2 দিন হলো তুমি আমার থেকে দূরে, একটু ভালোবাসা পেতে চাইছি, আর তুমি এরকম ব্যবহার দেখালে। এমনটা তো করার কথা ছিল না তোমার। ব্রিজ থেকে বাসায় ফিরে আবারও পাল্টে গেলে। রিমন বিরক্তর গলায় বলল, ওহ সেরকম কিছু না, থাকো তুমি, আমি গেলাম। ঘুম পেয়েছে খুব, সকালে কথা হবে। রিমনের হাতটা শক্ত করে ধরলাম। রাতে গজ গজ করতে করতে জোরালো কণ্ঠে বললাম, সকালে কথা হবে মানে? আমি এখনই কথা বলবো। তোমার বুকে মাথা রেখে শুয়ে থেকে কথা বলবো। তোমার চোখে ঘুম এলে ঘুম কেড়ে নিব, তারপর ফের কথা বলা শুরু করব। আজকে আমি তোমাকে ছাড়ছি না। রিমন তার ছেলের হাসি হেসে ক্ষীণ স্বরে বলল, দুঃখিত নিশি, সেটা হচ্ছে না। আমাকে সিমির সাথে থাকতে হবে, অন্যথায় সে রেগে যাবে। রাগ কিছু আমি দেখাতে জানি না, তুমি খুব ভালো করে জানো আমি রেগে গেলে কি করতে পারি। হাসি পাচ্ছে, আর কথা বাড়িও না, তোমার চোখ শোনার মুডে আমি নাই, ঘুমাতে গেলাম। রিমন ড্রয়িং রুম থেকে চলে যেতে লাগলে তার টি শার্টটা শক্ত করে ধরলাম। পেছন ফিরে আমার দিকে তাকালো অগ্নিঝরা চোখে। মনে হচ্ছিল সে আমাকে গিলে খাবে। তাকে পরোয়া না করে হাতটা ধরে সোফার দিকে নিয়ে এলাম। সোফাতে ফেলে দিয়ে দেহের উপর আবিষ্ট হলাম। রিমন আমাকে তার দেহ থেকে সরিয়ে ফেলতে জোর খাটাচ্ছিল, কিন্তু আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার হাত দুটো চেপে ধরলাম, আর পাশাপাশি আমার বুকের সাথে তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে রাখলাম। লক্ষ্য পূরণ করতে ধাবিত হচ্ছিলাম গন্তব্যে। অকস্মাৎ সিমির কণ্ঠস্বর ভেসে আসলো আমার কানে। সেই রুমের ভেতরে ঢুকেই উত্তেজিত হয়ে চেঁচানো গলায় বলল, রিমন, এসব কি হচ্ছে? তাই তো বলি, মানুষটাকে রুমে পাচ্ছে না কেন? সে আমাকে বিছানায় ফেলে এসে এখানে রোমান্স করছে। ছি রিমন, সে না তোমার ভাবি হয়? তার সাথে এরকম নষ্টামি করার পূর্বে একবারও ভাবলে না? সিমির কথা শুনে হকচকিয়ে উঠলাম। সে কি বলল? আমি রিমনের ভাবি হই, কিন্তু তার ভাই কই এখন? রিমনের আরেকটা ভাই ছিল কবে? রিমনের শরীর থেকে উঠে তার দিকে বাঁকা চোখে তাকিয়ে দাঁত কটমটিয়ে বললাম, সে কি বলে এসব? আমি তোমার ভাবি লাগি? সেমি পাশ থেকে বলে উঠল, দুঃখিত ভাবি, ওর ব্যবহারে রাগ করবেন না। সে একটু দুষ্ট আছে। সে স্লিপ ওয়াকিং করা তার বদ স্বভাব। হয়তো ঘুমের মধ্যে আপনাকে মনে করে, আপনাকে আমি মনে করে এরকমটা করেছে। ওর ব্যবহারে রাগ করবেন না প্লিজ। রাগের মাত্রা পাহাড় সম হলো। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। রিমনকে খ্যাপা সরে ফের বললাম, তুমি কিছু বলছো না কেন? রিমন আমার কথার জবাব না দিয়ে সিমিকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, সিমি তুমি যাও, যাও তো, নিশির সাথে কথা আছে। সিমি রুম থেকে বেরিয়ে গেল। বাহ, এত এত দেখি লক্ষ্মী বউ, স্বামী হুকুম করা মাত্র সে চলে গেল। এত স্বামী ভক্তি, ভালো তো। সিমি চলে যেতে রিমনকে তীক্ষ্ণ স্বরে কণ্ঠে বললাম, এসবের মানে কি? আমি তোমার ভাবি হই, আর কত নাটক করবে? এবার একটু বাস্তবে ফেরো। রিমন জোরালো কণ্ঠে বলল, তাকে তোমার সম্পর্কে বলেছি যে তুমি আমার ভাবি। এটা না বললে সে কি এই বাসায় আসতো? মানে কি এসবের? আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলে কি এমন সমস্যা হতো? ওহ, বুঝতে পারছি, সব মেয়ে তো আমার মতো নয় যে সহজে সতীনের ঘর করতে রাজি হয়ে যাবে। এই তো বুঝতে পারছ। তাকে যদি বলতাম তুমি আমার প্রথম স্ত্রী, তবে আমি শেষ হয়ে যেতাম। শেষ হয়ে যেতে মানে? সেটা পরেই জানতে পারবে। আমাকে ছাড়ো এবার, ঘুমাতে দাও। ঘুমাবে? না করছে কে? ঘুমাও, সমস্যা নেই তো। আমার সঙ্গে রুমে চলো, ঘুমাই একসাথে। কিছুতেই না। এবার কিন্তু সত্যি সত্যি মার খাবে, তবুও পারবো না। রিমনের হাত ধরে টানতে টানতে আমার রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম। সে এবার জোর খাটাচ্ছে না, যে কারণেই সহজেই তাকে রুমের ভিতর নিয়ে যেতে পারলাম। রুমে ঢুকতেই তাকে ছেড়ে দিয়ে দরজাটা ধপাস করে বন্ধ করে দিলাম।
রিমন নিচ থেকে বিছানায় চলে গেল। গায়ে এলিয়ে শুয়ে দরজাটা ধপাস করে বন্ধ করে দিলাম। রিমন নিজে থেকে বিছানায় চলে গেল, গায়ে এলিয়ে শুয়ে পড়ল। আমি তার পাশে শুয়ে পড়লাম। তার গায়ে হাত দিতে সে শিকারি চোখে তাকিয়ে প্রচণ্ড রাগের সহিত তীর্যক কণ্ঠে বলল, থাপ্পড় চিনো? খবরদার এই বাড়ি টাচ করলে এরপর ভুলেও আমার গায়ে হাত দিবে না। আর তোমার কথা মতো শুতে রাজি হলাম এই ঘরে। যদি আর একটা বার টাচ করো না, তাহলে থাপড়ে সবগুলো দাঁত ফেলে দেব। রিমনের কথায় এতটাই কষ্ট পেলাম যে অন্তরাত্মা বিষিয়ে উঠল বিষাদের অনলে। খুব করে কাঁদতে মন চাচ্ছিল, গলা ছেড়ে হাউমাউ করে কান্না করতে মন চাচ্ছিল। কিন্তু কার জন্য কাঁদবো? এমন নিষ্ঠুর মানুষের জন্য। কষ্ট পেয়ে আখি জল ঝরানো মানে নিজের সাথে অন্যায় করা। সে আমার চোখেরই ভাষা বুঝতে পারে না। সেখানে আমার চোখের পানির কি মূল্যই বা দিবে সে? আমার দু চোখের কোন অজস্র অশ্রুতে ভেজা। চোখ ছলছল করছিল। টলমল চোখ থেকে ধীর বেগে শীতল ধারা ধীর বেগে গড়িয়ে পড়ছিল। চেহারা ঘুরিয়ে নিলাম যাতে রিমনের চোখে আমার নয়নের অশ্রু সজল দৃশ্যায়িত না হয়। বিছানাতে আর শুয়ে থাকতে পারলাম না। আটকে আসছে দম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রকম্পিত বুকটাতে কষ্ট চেপে রেখে বিছানা থেকে উঠলাম। রুম থেকেও বের হয়ে গেলাম। বাইরে থেকে রুমটা বন্ধ করে দিলাম যাতে রিমন রুম থেকে বাইরে না বের হতে পারে। কিচেনের রুমের দিকে ছুটলাম। লক্ষ্য তেলের বোতল খুঁজে বের করা। মনের সাথে সওদা করে নিয়েছি। এবার সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। গায়ে পেট্রোল তেল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিজেকে শেষ করে দেব। এটা ছাড়া তো উপায় দেখছি না। কিন্তু পেট্রোল তো কিচেন রুমে নেই। পেট্রোলের টপ স্টোর রুমে রাখা আছে। হঠাৎ অচেতন মন বলে উঠল, নিজেকে আগুনে পুড়িয়ে মারবো কিনা এটা গভীরভাবে ভাবতে হবে। হুট করে আত্মহত্যা করলেই নিজেরই ক্ষতি। ভাবনায় ডুবে গেলাম। অনেকক্ষণ ধরে ভেবে সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব না। সেই মানুষটির জন্য জীবন শেষ করে দেবার কোনো মানে হয় না, যে মানুষটা আমাকে মূল্যায়ন করে না। আমি মারা গেলে আমার স্বামী খুব বেশি হলে 10টা দিন কাঁদবে। এরপর ঠিকই আমাকে ভুলে আর নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে সুখময় জীবন উপভোগ করবে। আর আমাকে জ্বালাতে হবে জাহান্নামের আগুনে। এখন মাথা ঠিক নেই। অতিরিক্ত রাগে মেয়েদের মাথা ঠিক থাকে না। স্বামীর সঙ্গে ঝগড়ায় মেজাজ গরম হয়ে গেলে দুষ্টু শয়তান কুবুদ্ধি দিয়ে যায় আত্মহত্যার জন্য। এজন্যই বেশিরভাগ মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া লাগলেই বলে ফাঁস খাবো, বিষ খাবো। অনেক মেয়ে তো রাগকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাড়পিক খেয়ে মারা যায়। রিমনের আচরণে আমার শুধু রাগই হচ্ছে না, রাগে পুরো দেহের চামড়া খামচে তুলে ফেলতে মন চাচ্ছে। মাথার চুলও ছিঁড়তে ইচ্ছা করছে। তীব্র রাগের কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করব। কিন্তু মনের সঙ্গে আলাপচারিতার জন্য ভাবনায় ডুব দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাগ কমানোর পর যেটা সিদ্ধান্ত হয় সেটাই করব। রাগ কমানোর পর একমাত্র উপায় রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করা। রিমন বিরিয়ানি পছন্দ করে না বিধায় বিরিয়ানি রাঁধতে ভয় লাগে। এখন তো তার সাথে ভালো সম্পর্ক চলমান নেই। আমার নিজের জন্য বিরিয়ানি রাঁধলে তার কোনো বাধা পাবার কথা নয়। বিরিয়ানি খেতে পারলে রাগটা কমে যাবে আমার। এরপর আমি সুষ্ঠু মাথায় সিদ্ধান্ত নিতে পারবো। বিরিয়ানি রান্নার জন্য যাবতীয় মশলা ও যাবতীয় উপাদান রেডি করলাম। ফ্রিজ থেকে গরুর গোস্ত বের করে রান্না শুরু করে দিলাম। প্রায় 25 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গেল। রান্না করতে করতে কখন যে মাথা থেকে রিমনের প্রতি রাগ উঠে গেছে নিজেও জানি না। আত্মহত্যার কথাও স্মৃতি থেকে বিলীন। রিমনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগছিল, কিন্তু হাদারামটা বিরিয়ানি পছন্দই করে না। 2টা প্লেট বিরিয়ানি ভর্তি করলাম। কয়েকটা টমেটো কেটে প্লেটের ওপর সাজিয়ে রেখে খেতে পারলে ভালো হতো। এজন্য 2টো টমেটো ফ্রিজ থেকে বের করলাম। একটা টমেটো কেটে এক প্লেটে রাখলাম। অন্য প্লেটের জন্য আর একটা টমেটো কাটতে লাগলাম। কিছু আচমকা ধারালো চাকুর অগ্রভাগ আঙুলে এক জোরে চাপ লাগলো যে কেটে ভাগ হয়ে গেল। ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। এমনভাবে যন্ত্রণা করতে লাগলো যে মনে হচ্ছিল একটু পরই অজ্ঞান হয়ে যাব। যন্ত্রণার আতিশয্যে মন বলছিল আঙুলটা হাতের সঙ্গে না
না থাকলে ভালো হতো। আমার চিৎকার শুনে রিমন দৌড়ে কিচেন রুমে চলে এসে ঢুকলো। রুমে ঢুকে আমাকে দেখা মাত্র ঘাবড়ানো চোখে তাকালো। আমার নিকট এসে উদ্বিগ্ন ভাব নিয়ে চিন্তা মাখা কণ্ঠে বলল, এটা কি করলে? আঙুল তো পুরাটাই কেটে ফেলেছো। ইস, দেখে শুনে কাজ করতে পারো না। আর কিচেন রুমে কি করো এত রাতে? রিমনের এমন দরদ মাখা কথা শুনে কাটা আঙুলের ব্যথাটা যেন বেড়ে গেল। কিচেন রুমে কি করি কথাটি শুনে তার উপর নতুন করে রাগের সৃষ্টি হলো। সারা রাত না খেয়ে আছি, অথচ কেমন অবিবেচকের মতো করে বলল, এত রাতে কিচেন রুমে কি করে? রিমনের কথার কোনো জবাব না দিয়ে ব্যথায় কাতরাচ্ছিলাম। অকস্মাৎ সে আমার আঙুলটা তার মুখের ভিতর প্রবেশ করিয়ে নিয়ে চুষতে লাগলো। কী রকম এক বিশ্রী পরিস্থিতিতে পড়লাম। গা গুলিয়ে আসছিল, বিব্রতকর অবস্থা। তার চেহারার দিকে তাকালাম ভূত দেখার মতো করে। চুষে যাচ্ছে কাটা আঙুলটা, ব্যথার মাত্রা ক্রমশ কমে যাচ্ছে। কিছুক্ষণ পর অন্যরকম ভালো লাগা শিহরণ অনুভব করছিলাম। আমার চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আমার চোখে মুখে সুখের অভিব্যক্তি নিশ্চয়ই রিমন ধরতে পারছে। তাই চোখের পাতা খুলে তার দিকে দৃষ্টিপাত করলাম। আঙুল চোষা দেখে এবার হাসির উদয় হলো। হাসি থামাতে পারলাম না। একগাল হাসি হেসে আড়ষ্ট কণ্ঠে বললাম, হয়েছে, আর দরকার নেই। এটা বলতেই রিমন আমার আঙুলটা তার মুখের ভেতর থেকে বের করে মৃদুস্বরে বলল, একটু ধৈর্য ধরো, আমি বায়োটিন ও তুলো নিয়ে আসছি। দেখবে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাও হবে না। রিমন আঙুল বাঁধার জন্য কাপড়, বায়োডিন, স্যাভলন ও তুলা সঙ্গে নিয়ে এলো। বায়োডিন দিয়ে আঙুলটা পরিষ্কার করা হলো। এরপর তুলা স্যাভলন ভিজিয়ে দিল। অতঃপর আঙুলটাতে সেই তুলা লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিল। আঙুল বাঁধার পরপরই রিমন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর বিরিয়ানির প্লেটের দিকে লোভাতুর চোখে তাকিয়ে উল্লসিত কণ্ঠে বলল, নিশি, তুমি বিরিয়ানি রান্না করেছো, আগে বলবে না? ইস, দেখা মাত্র জিভে জল এসে গেল। ঘ্রাণেই বুঝতে পারছি দারুণ মজা হবে খেতে। রিমনের কথায় হকচকিয়ে উঠলাম। ভ্যাবাচাকা খেয়ে তার চেহারা বরাবর নজর দিলাম। সে বিরিয়ানির প্রতি হঠাৎ করে আকৃষ্ট হলো কেন? সে তো বিরিয়ানির নাম শুনলেই রেগে যেত। আজ এমন পরিবর্তন কেন? নিশ্চয়ই এর পিছে রহস্য রয়েছে। রিমন বিরিয়ানির প্লেটটা নিয়ে মুখে তৃপ্তির হাসি এনে ক্ষুধার্ত বাঘের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার খাওয়া দেখে আমার ক্ষুধার মাত্রা বেড়ে গেল। অপর প্লেটটা থেকে বিরিয়ানি খেতে যাব, ঠিক তখনই রিমন আমার হাতটা চেপে ধরল। ভাবলাম খেতে নিষেধ করবে। তার মুখ বিরিয়ানি দিয়ে পূর্ণ থাকায় কথা বলতে পারছিল না। তাই চুপ থেকেই সে তার হাতে বিরিয়ানি নিয়ে আমার মুখে তুলে দিল। বিস্মিত হলাম। মুগ্ধতায় ভরা চোখ দিয়ে তাকে দেখতে লাগলাম এবং ক্রমে বিমোহিত হচ্ছিলাম। রিমনের ক্ষণিক সময়ের ভালোবাসার ফলশ্রুতিতে সুখের অশ্রুজল চোখের কোণে ভিড় জমালো। এই এই চোখের জল ঝরাতে কোনো আপত্তি নেই। আমি তো আনন্দ অশ্রু আজীবন বিয়োগ করতে চাই, কিন্তু রিমন কি আমাকে সেই সুযোগ দেবে? সে তো ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। এই মুহূর্তে সে আমার প্রতি ভালোবাসা দেখালো, যখন তখন বদলে যেতে পারে। রিমন আমার মুখে বিরিয়ানি তুলে খাওয়াচ্ছিল। আমি ভেজা চোখে ও তৃপ্তির চেহারায় বিরিয়ানি উদরপূর্তি করছিলাম। খাওয়া শেষ হতেই রিমন কিচেন রুম থেকে চলে গেল। আমি প্লেটগুলো ধুয়ে রুম থেকে বের হলাম। আমার শোবার রুমে ঢুকতে দেখি রিমন বিছানায় শুয়ে আছে। তার মানে সে সিমির কাছে যাবে না। বুঝতে পারছি তার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠেছে। যতই অবহেলা করুক, ভালোবাসা ঠিকই নাড়া দিয়ে ওঠে তার মনে। প্রথম ভালোবাসার জোর বলে একটা কথা আছে। প্রশান্ত মনে পা টিপে খাটের দিকে গেলাম। পর মুহূর্তে রিমনের পাশে শুয়ে পড়লাম। কিছুই বললাম না তাকে, একদম নীরব রইলাম। শ্বাসও গভীরভাবে ফেলছি না। রিমন আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, রাত্রি তো শেষের দিকে, এই কয়েক ঘন্টা তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে কাটাবো, ঠিক আছে? আজ এর বেশি এগোনো ঠিক হবে না। যেহেতু বাসায় তোমার সতীনও অবস্থান করছে, দেখে ফেললে সর্বনাশ। যদিও সে এখন গভীর ঘুমে। রেমনের প্রতিটা কথায় ভালো লাগলো, মনকে হালকা করলো, কিন্তু সিমিকে কথার মধ্যে উল্লেখ করায় রাগের উদ্ভব হলো। এরপরও রাগকে দূরে ঠেলে রিমনকে ক্ষীণস্বরে বললাম, ঠিক আছে, তোমার কথাই থাকুক।
সকালে ঘুম ভাঙল রিমনের ডাকে। সে মিষ্টি স্বরে আদরে মোলায়েম কণ্ঠে বলছিল, আমার প্রিয়তমা, এবার ঘুম থেকে জাগো, তোমার জন্য চা বানিয়ে এনেছি।" রিমনের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় তার দিকে ঈষৎ বিরক্তির চোখে তাকালাম। অন্তম অন্তঃপর ঘুম জড়ানো কণ্ঠে বললাম, কি হয়েছে? এত সকালে ডাকছো কেন? রাতে ঘুমাতে পারিনি, আমাকে ঘুমাতে দাও। রিমন চায়ের কাপের সাথে বাড়িতে আঘাত করে শব্দ সৃষ্টি করলো। এরপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সকালে কেমন করে হলো? 9টা পেরিয়ে গেছে, উঠো ঘুম থেকে, চাটা খেয়ে নাও, তারপর ব্রেকফাস্ট করে আবারও ঘুমাতে পারবে। হাই আল্লাহ, 9টা বেজে গেছে, অথচ তুমি ঘুম থেকে জাগাচ্ছ। সকালের নাস্তা কে রেডি করলো? সিমি পরোটা বানিয়েছে। ও রান্না করা খাবার তো খাবো খাবো না আমি? না খেলে জোর করে খাইয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি চাচ্ছি তোমাকে নিয়ে সারা শহর বাইকে করে ঘুরবো। আমার সতীনও যাবে? আরে না, তবে তুমি যদি চাও তবে তাকে সঙ্গে নেব। খবরদার, আমি আর তুমি যেখানে সেখানে থার্ড পারসন সমস্যা হয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে বিছানা থেকে ওঠো, খেয়ে রেডি হয়ে নাও। না, খাবো না, রেস্টুরেন্ট গিয়ে খাবো। ঠিক আছে। চা খেয়ে নিয়ে ওয়াশরুমে গেলাম। শাওয়ার নিয়ে টাওয়াল জড়িয়ে রুমের দিকে গেলাম। রিমন রুমেই ছিল। সে আমাকে ভেজা চুলে দেখতে পেয়ে মন্ত্রমুগ্ধের মতো নিষ্পলক তাকিয়ে রইল। তার তাকানো দেখে মনে হলো সে আমাকে প্রথমবার এমন রূপে দেখছে। রিমনের কাছাকাছি হয়ে চুলের ঝাঁটা মারলাম, যাতে চুলে জর্জরিত পানিগুলো তার চেহারায় লাগে। চুল থেকে ঝরে পড়া পানির বিন্দু বিন্দু ফোঁটা রিমনের গালে লাগতেই সে সম্বিত ফিরে পেল যেন। আমার দিক থেকে চেহারা ফিরিয়ে নিল। অন্তঃপর মিনমিন গলায় বলল, তুমি কাপড় পরে নাও, আমি আসছি। রিমনকে কৃত্রিম রাগ দেখিয়ে বললাম আর কিছুক্ষণ থাকলে তোমার চোখ তুলে ফেলতাম। নিজের বউকে এরকম লোভাতুর চোখে দেখতে নেই, বুঝছেন ভেজা বিড়াল। রিমন যেন লজ্জাবতীর মতো চুপসে গেল আমার কথায়। মেয়েদের মতো লজ্জা ভাব নিয়ে রুম থেকে তরতর করে চলে গেল। রিমনের পছন্দ নীল, তবে সে নীল রঙের শাড়িতে আমাকে পছন্দ করে না। রিমনের ভাষ্য, নীল বাদে যে কোনো রঙের শাড়িতে আমাকে ভালো দেখায়, কিন্তু আজ রিমনের অপছন্দের কাজটাই করলাম, নীল রঙের শাড়ি পরলাম। রিমন আমাকে মেকআপ করতে দেখলে রেগে বাঘ হয়ে যায়। আজকে মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়লাম। মেকআপ করা শেষ করে নাক কানে স্বর্ণের গহনা লাগালাম, কিন্তু নেকলেস কোনটা ব্যবহার করব এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। রিমনকে ডাক দিলে তাকে চমকে দেওয়া ভুল হয়ে যাবে, তাই তাকে ডাকলাম না। তাই আমার ছোট ভাই রিফাতকে ডাক দিলে সে রুমে প্রবেশ করলো। রিফাত নেকলেস চুজ করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজসজ্জা শেষ করে রুম থেকে বের হলাম। কুচিটা ঠিক করতে করতে বারান্দায় রিমন দাঁড়ানো ছিল। আমার দিকে তার নজর পড়তেই বিস্ময়ের চোখে তাকালো। তার ভাব ভঙ্গি দেখে মনে হলো না যে আমাকে এভাবে দেখে রাগান্বিত হয়েছে, অথচ তার রেগে যাবারই কথা। নিজেই অবাক হয়ে তার সামনাসামনি দাঁড়ালাম এবং মৃদু সুরে বললাম, চলো। রিমন নরম কণ্ঠে বলল, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ নীলপরী। মুচকি হাসি দিয়ে বললাম, এত প্রশংসা করতে হবে না। এরকম প্রশংসা প্রেম শুরু হবার আগে থেকেই করে আসছো। তোমার প্রশংসার জালে আটকেই তো আজকে সতীনের সংসার করতে হচ্ছে। রিমন এবার বাকরুদ্ধ হয়ে আমার পিছু পিছু আসতে লাগলো। বাইকের নিকট গিয়ে পৌঁছালাম। রিমন প্রথমে বাইকে উঠলো, এরপর আমাকে উঠতে বলল। বাইকে চড়ে তার কাঁধে মৃদু ভাবে হাত রাখলাম। বাইকে স্টার্ট দিল সে। চলতে লাগলো। চলতে চলতে পৌঁছালাম রিমনের সবচেয়ে পছন্দের একটি নদীতে, অথচ এই নদীটা আমার একদমই পছন্দ না। এর পিছনে বিশেষ কারণ আছে, যে কারণটা রিমনকে জানানো হয়নি। রিমনও জানে না যে জায়গাটা আমার ভালো লাগে না। আমি বাধ্য হয়ে এর পূর্বেও অনেকবার এখানে এসেছি, আজকেও আসতে হলো। বাইকটা নদীর পাশে রাস্তাতে ঠেকিয়ে রেখে রিমন নদীর দিকে এলো। আজকে কেন যেন নদীটাকে অনেক সুন্দর লাগছে। শীতল হাওয়া আমার ভেতরে ভালো লাগার পরশ বুলিয়ে দিচ্ছিল। রিমন আমার পাশে দাঁড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলল, আজ এই মুহূর্তে যদি তোমাকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলি তবে কেমন হবে বলো তো?
ফিক করে হেসে বললাম, ভালোই তো হবে, আমাকে আর সতীনে সংসার করতে হবে না। শেষ নিঃশ্বাসটা প্রিয় মানুষটার জন্যই ত্যাগ করব। তাছাড়া রিমন পাবে সুখের সংসার, তাকে আর নিশির যন্ত্রণা সহ্য করতে হবে না। মিটমিটিয়ে হেসে রিমন ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, এই জায়গাটা সেই মানুষটার খুব প্রিয় ছিল। কোন মানুষটা? রিমন ফের কথা ঘুরিয়ে বলল, রেস্টুরেন্টে যাব। এখানে আর থাকবো না, কেমন যেন দম বন্ধ লাগছে। রিমনের কথায় সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে চলো। রেস্টুরেন্ট পছন্দের খাবার খেয়ে বের হলাম, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হতেই রিমন বাসায় ফিরে যাবার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। আমি তাকে জোর করলাম না, বাসায় ফিরতে রাজি হলাম। বাইক বাসার সামনে থামলো, কিন্তু বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখতে পেলাম। দুশ্চিন্তা ঘিরে ধরলো আমাকে। হঠাৎ কার কি হলো যে বাসার সামনে অ্যাম্বুলেন্সে এসে উপস্থিত? আচমকা চোখ পড়ল আমার ননদ শিমলার দিকে। সে রিমনের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তার এভাবে তাকানোর রহস্য খুঁজে পেলাম না। আমার ছোট ভাই রিফাত অ্যাম্বুলেন্সের চালকের নিকট টাকা দিয়ে দিল। অ্যাম্বুলেন্স থেকে লাশ বের করা হয়েছে। লাশটা কার দেখতে পারছি না, কারণ লাশের মাথা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গেটের ও পাশে লাশটা চটের উপর শুয়ে রাখা হয়েছে। সবার চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। প্রত্যেকেই কষ্টের চাদরে জর্জরিত। এতক্ষণ হয়তো তারা শব্দ করে কান্না করছিল, কিন্তু এখন তারা ছলছলে চোখের বিস্ময়ের অভিব্যক্তিতে রিমনকে দেখছে। তীব্র কৌতূহলী মন নিয়ে ধীর পায়ে এগোতে লাগলাম লাশের দিকে। কার লাশ জানতেই হবে। রিমনও আমার সঙ্গে এগোচ্ছিল লাশের দিকে। রিমনের ভাবভঙ্গি অদ্ভুত লাগছিল, এবং তার চোখে মুখে অপরাধীর ছাপ লক্ষ্য করছিলাম, যেন সে চুরি করে ধরা পড়েছে এবং পাবলিকের প্রহারার অপেক্ষায়, কিংবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের মুখ থেকে রায় শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছে। তদ্রূপ অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল রিমনের দেহের বাচন ভঙ্গিতে। জড়সড় হয়ে লাশের পাশে বসলাম। অন্যরকম এক ভয় আমার মধ্যে এসে বাসা বেঁধেছে। লাশটা কার, এটা নিয়ে নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার শ্বশুর অথবা শাশুড়ির লাশ নাকি? এছাড়া কার হবে? আমি লাশের শরীর থেকে কাপড় সরাতে গেলে রিমন আমাকে থামিয়ে দিল, এবং সে কাপা হাত দিয়ে লাশের মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলল। মাথা থেকে কাপড় সরাতেই দেহে ভূকম্পন শুরু হলো, যেন পুরো শরীর কাঁপতে লাগলো। আমার রক্ত যেন শীতল পানি হয়ে গেছে। মাথা চক্কর মেরে উঠল, যেন মাথার নিম্নাংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই কি দেখলাম আমি? রিমনের মতো হুবহু দেখতে একটা লোক লাশ হয়ে পড়ে আছে। সে কে? রিমনের তো ভাইই ছিল না। সেখানে যমজ ভাই কোথা থেকে আসবে? কিন্তু একই রকম দেখতে আরেকজনের উদ্ভট কি করে হলো? শিমলা সে সময় আমার দিকে অদ্ভুত চোখে না তাকিয়ে রিমনের দিকে কেন তাকিয়েছিল, এটার কারণ এখন ভালো করে বুঝতে পারছি। রিমনও লাশ দেখে থম মেরে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এখনো ভয়ের ছাপে স্পষ্ট। মনে হচ্ছে যেন তাকে কেউ কুপিয়ে মেরে ফেলবে, এটার ভয়ে এমন কাহিল অবস্থা তার। এই মুহূর্তে আমার দু চোখকে বিশ্বাস করতে পারছি না। কোনটা আসল রিমন বুঝে উঠতে পারছি না। হসপিটাল থেকে লাশটাকে এখানে আনতে পেরেছে সঠিক ঠিকানা ও তথ্য জেনে, তবে কি এই লাশের মানুষটাই আসল রিমন? এটা কি করে সম্ভব? লাশটাই যদি রিমন হয়, তবে দাঁড়িয়ে আছে কে? এখনো শিবলা সিমি রিফাত অদ্ভুত চোখে রিমনের দিকে তাকিয়ে আছে। তাদের চোখের কোণ থেকে পানি হারিয়ে গেছে। এখন শুধু কৌতূহলের ছাপ তাদের চোখে বিরাজ করছে। আচমকা শিমলা চেঁচানো গলায় রিমনকে বলল, ভাইয়া, এখানে কি হচ্ছে? লাশটা কার? সে কে? আমার কি যমজ ভাই ছিল? যদি থেকেই থাকতো, তবে বাবা মায়ের থেকে কেন জানতে পারলাম না? রিমন মর্মাহত ভারাক্রান্ত তার নিথর ও নিশ্চল দেহ নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না। আহত পাখির মতো ডানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল যেন। সে হাঁটু গেড়ে বসে মলিন চেহারাটা লুকানোর বৃথা চেষ্টা করলো। চোখ দুটো ভেজা অশ্রুতে। তাকে দেখে মনে হলো খুব জোরে কাঁদতে চায়, অথচ পারছে না। অকস্মাৎ রিমন কাতর কণ্ঠে বলল, যে ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে সে প্রকৃত রিমন, আমি রিমন না। রিমনের কথাটা শুনে আতঙ্কে উঠলাম। মনে হলো অন্তরাত্মায় চাকু বসিয়ে দেওয়া হয়েছে। ভেতরটা যেন দাও দাও জ্বলতে লাগলো অগ্নিশিখার উত্তাপে। তবুও মনটাকে শান্ত করে কৃত্রিম হাসির সৃষ্টি করে অস্ফুট স্বরে রিমনকে বললাম, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? রিমন তার মাথাটা দু হাত দিয়ে চেপে ধরে ভাঙা গলায় জবাব দিল, আমি বলছি, যা বলছি তাই একটু মিথ্যা নয়।
শিমলা বলে উঠল, এটা কি করে বিশ্বাস করব? আমি জানি আমার ভাই তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে, এখন সে বাসাতেও ফিরলো স্ত্রীকে সঙ্গে নিয়ে। এতেই প্রমাণিত হয় যে লাশ হয়ে আসা লোকটা আমার ভাই রিমন নয়। রিমন আগের চেয়ে কণ্ঠটা ভারী করে জোর দিয়ে বলল, আমি রিমন না, আমি কিছুতেই রিমন না, আমার নাম অর্ণব। যে লাশ হয়ে পড়ে আছে সে রিমন। একই কথা কতবার বলবো? রিমন আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল। দুজনের পরিচয় হয়েছিল আজ থেকে 3 বছর পূর্বে। আমরা প্রথমবার একে অপরকে দেখে ভরকে গিয়েছিলাম। স্টেডিয়ামের গ্যালারিতে বসা ছিলাম আমি। খেলা চলাকালীন আকস্মিকভাবে রিমনের দিকে চোখ পড়ে। আমি তার দিকে এগিয়ে যাই। অন্তঃকর তার সঙ্গে ওই সময় অনেক কথা হয়। নিজের চোখে সেদিন প্রথমবারের মতো মিথ্যা বলে মনে হয়েছিল। সে সময় মনে হয়েছিল আমি যেন আমার জায়গাতে নেই, আমার অস্তিত্ব বিলীন হয়ে অন্যজনের মধ্যে বিরাজ করছে। যখন রিমনের কাছে গিয়ে দাঁড়ালাম, সেও অবাক চোখে আমার দিকে অপলকে তাকিয়েছিল। আশ্চর্য হয়েছিলাম আমরা যমজ ভাই নই, এরপরও কি করে দেখতে একই রকম হলাম একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওই দিনের পর থেকে আমরা বন্ধু হয়ে যাই, ধীরে 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 খুবই ক্লোজ হয়ে যাই। বড় আশ্চর্যের কথা যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে কিনা দেখতে হুবহু নিশির মতো। দুর্ভাগ্য যে আমার স্ত্রী মারা যায় যখন রিমন নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়। তার 3 মাস পূর্বে রিমন নিশির সঙ্গে প্রেম করার পর আমাকে বলেছিল নিশিকে অবাক করে দিতে বিয়ের পর কোনো একদিন ওর বাসায় আমাকে নিয়ে যাবে। কিন্তু সেই সুযোগ ও দিন কখনোই আসেনি। মূলত রিমন কাজের চাপে আমাকে কখনোই তার বাসাতে নিয়ে যাবার সুযোগ পায়নি, এমনকি নিশির সঙ্গেও সাক্ষাৎ করতে দেয়নি। তবে ফোনে নিশিকে অনেকবার দেখছি। নিশিকে দেখে ভাবতাম এটা আমার স্ত্রী নীলিমা। রিমন প্রায় 50 লক্ষ টাকা ঋণ ছিল। টাকাগুলো শোধ করবে কিভাবে এটা নিয়ে খুব টেনশন করতো। আমাকে প্রায় দিনই বলতো দরকার পড়লে কিডনি বিক্রি করে নিজের ঋণ শোধ করবে। আমার খুব ইচ্ছা করতো তাকে টাকাগুলো দিয়ে সাহায্য করতে, কিন্তু আফসোস আমার আর্থিক অবস্থা এমন ছিল যে 1 লক্ষ টাকা দিয়ে হেল্প করব সেও টাকাও ছিল না। রিমনকে আমি শুধু একবার বলেছিলাম বাড়িটা বিক্রি করে দিতে। এই কথা শুনে সে রেগে গিয়েছিল। বাড়িটা নাকি নিশির নামে অনেক আগেই উইল করে দিয়েছে। নিশির প্রতি অগাধ ভালোবাসায় সে বাড়িটা বিক্রি করতে চায়নি। নিশিকে বিয়ে করার 7ম দিনের দিন রিমন সকাল সকাল বাসা থেকে বের হয় এবং আমার বাসায় আসে। ধানমন্ডির দিকে চলছিলাম দুজন, হঠাৎ বাইকটা থামিয়ে দিল 10-12টা গুন্ডা টাইপের যুবক। যদিও আমার চোখে ছেলেগুলোকে প্রথমে গুন্ডা মনে হয়নি, তারা দ্বিধায় পড়ে গিয়েছিল আমাদের দুজনকে দেখে। রিমন গুন্ডাগুলোকে চিনতে পেরে স্বীকারোক্তি দেয় যে সে প্রকৃত রিমন এবং আমাকে সে তার কাছে থেকে চলে যেতে বলে। কিন্তু আমি যেতে চাচ্ছিলাম না। রিমন কসম দিয়ে বলার কারণে চলে যেতে হয়। জায়গা থেকে প্রস্থান করতে বাইক নিয়ে চললাম। জায়গাটা থেকে সরে আসতেই মনে হলো কাজটা ঠিক করিনি। লোকগুলো কিসের জন্য রিমনকে আটকে রাখলো? তারা তো রিমনের শত্রু হতে পারে এবং রাগে মারধরও করতে পারে। তখন তো রিমনের অবস্থা কাহিল হয়ে যাবে। তাকে লোকগুলো থেকে সেভ করা জরুরি। বেশি কিছু আর না ভেবে বাইক নিয়ে রিমনের নিকট চললাম, কিন্তু পৌঁছেই দেখি রিমন মাটিতে শায়িত, সদ্য গলা কাটা মুরগির মতো দাবাদাবি করছে। তার বুকে 5-5টা চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্ত দিয়ে রাস্তার একাংশ ভিজে একাকার। আমার বুকটা ফেটে যাচ্ছিল। বাচ্চাদের মতো করে কান্না করে যাচ্ছি। কি করব বুঝে উঠতে পারছি না। মৃত্যুর পর বড় যাত্রী রিমন আমার হাতটা শক্ত করে ধরে নিথর কাপা গলায় থেমে থেমে বলল, আজ এক্ষুনি তুই আমার বাসায় যাবি। তুই নিশির রিমন হবার নাটক করবি, তাকে বুঝতে দিবি না নিশির রিমন মারা গেছে। সময় সুযোগ বুঝে তাকে বিয়ে করে নিস। রিমনের কথাকে গুরুত্ব না দিয়ে তার বুক থেকে চাকাগুলো বের করে রাস্তার একপাশে ছুঁড়ে মারলাম। তারপর আমার সার দিয়ে তার বুকটা শক্ত করে বাঁধলাম। এরপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার অপারেশন করার পর বলেছিল বাঁচার সম্ভাবনা 1%। রোগী কোমায় চলে গেছে। 2 দিনের মধ্যে জ্ঞান ফিরলে বোঝা যাবে সে বাঁচবে কিনা, না হলে তাকে ফেরানো যাবে না।
রিমন কোমায় চলে গেলে বিকেলের দিকে হসপিটাল থেকে বের হই। সিদ্ধান্ত নেই রিমনের বাসায় যাব, কিন্তু রিমনের বাসায় গেলে নিষেধ থেকে রক্ষা পাওয়া যাবে না, অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে। এজন্য সিদ্ধান্ত নিলাম আমার বাসায় আশ্রয় নেওয়া ফ্রেন্ডের সাহায্য নেব। হ্যাঁ, সিমি আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি আমার স্ত্রী নীলিমার মতোই বিশ্বাস করি। সিমি আমার বাসায় 3 দিন আশ্রিত ছিল। সে খুনের আসামি। তার স্বামীকে ও তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় কারেন্টের শক দিয়ে খুন করেছে। এরপর সে পলাতক। আমার বাসায় এসে আশ্রয় চাইলে তাকে আমার বাসাতেই থাকতে বলি। সিমিকে রিমনের বাসায় নিয়ে গেলাম বউ সাজিয়ে, যাতে নিশির চোখে ধরা পড়ে যে রিমন দ্বিতীয় বিয়ে করেছে। এতেই সে রিমনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে। যখন সে আমার নির্যাতন সহ্য করতে পারবে না, তখন সে রিমনের প্রতি ঘৃণা মানতে জাগ্রত করবে। এর ফলে হঠাৎ করে নিশি রিমনের মৃত্যুর সংবাদ শুনে সেরকম কষ্ট পাবে না। আমার ভাবনাই ছিল যে রিমনের লাশ নিশির কাছে পৌঁছানোর পূর্বে আমি উধাও হয়ে যাব। এতে আমাকে আর সে কিছুতেই খুঁজে পাবে না। আমার দায়িত্ব শেষ হবে। কিন্তু ঘটনা আমার প্ল্যান মোতাবেক চলল না। আজকে ঠিকই সত্যটা উন্মোচন হলো। শব্দ শুনলে নিশি, তুমি আমাকে মাফ করে দাও। আমি রিমনের জন্য এত সব করেছি, যদিও আমার কাজ করার ধরনটা ঠিক ছিল না। রিমনের বন্ধুর স্বীকারোক্তি শুনতে শুনতে আমার পুরো শরীর নিথর হয়ে গেছে। চোখে দুধার দিয়ে অশ্রু অজস্র নোনা জল ঝরতে ঝরতে চোখ দুটো অল্পতেই যেন পাথর হয়ে গেছে। এমন দিন আসবে কখনোই কল্পনা করিনি। আপনজনকে হারানোর কষ্ট যে কতটা কষ্টের সেটা আজ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। হাজারো ছুরির আঘাত যেন আমার বুকে এসে লাগছে, দম নিতে পারছি না। বেঁচে আছি কেমনে সেটা ঠাউর করতে পারছি না। আমার পৃথিবীটা ফাঁকা, একদম ফাঁকা। কেউ নেই আমার পাশে, যেন অন্ধকারে নিমজ্জিত আমি। হাজারো ডাকার পরও রিমন আর আমার ডাক শুনতে পাবে না। মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে জানতে পারলে তাকে ওই দিন বাসা থেকে বের হতেই দিতাম না। রিমনের মৃত্যুর সংবাদ তার বাবা মাকে দেওয়া হয়েছে। তারা জরুরি ভিত্তিতে দেশে আসার সিদ্ধান্ত নেয়। শুধু তাদের জন্য রিমনকে 48 ঘন্টা পর কবরস্থ করা হয়। রিমনের বাবা মা ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছে না। তাদের অবস্থা মুমূর্ষ রোগীর মতো, কথা বলছে না কারো সাথে। চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে, কাতর চোখ দৃশ্যমান, মুখও এতটুকু হয়ে গেছে। তাদের মলিন চেহারার দিকে তাকাতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমারও চোখের পানি সেই তখন থেকে অবিরাম ধারায় ঝরে চলছে, এখনও ঝরছেই। দুঃখ যেন কিনে নিয়েছি আমি, দুঃখ বিলাসের খাতায় নাম লিখে নিয়েছি যেন। সারা জীবন দুঃখের সাগরে তরঙ্গ হয়ে একুল ও অকুল স্থানান্তরিত হতে হবে। আমার বুকের মাঝে যে পরিমাণ দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলছে, সেটা দুনিয়ার কোনো পানিতেই নিভবে না। রিমনকে কতটা ভালোবাসি সেটা সেদিনে উপলব্ধি করতে পেরেছিলাম। রিমন দ্বিতীয় বিয়ে করেনি, এমনকি ওটা রিমন ছিল না। এরপরও তো তাকে রিমন ভেবেছিলাম। সে দ্বিতীয় বিয়ে করেছে জানার পর তার প্রতি রাগ হয়েছিল, তবে যে কেন যেন তাকে ছেড়ে যাবার ইচ্ছে জাগেনি। তার বাজে আচরণে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলেও এক সময় তার কাছে ফিরে এসেছিলাম। এই সবই আসলে তার প্রতি অগাধ ভালোবাসার কারণেই সম্ভব হয়েছিল। আর আজ সব সত্য প্রকাশিত হয়ে গেল। রিমন যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সেটা আবারও প্রমাণ পেলাম। এই বাড়িটা বিক্রি করে দিলে রিমনকে আজ জীবন দিতে হতো না, আমাকে বিধবা হতে হতো না, চোখের জলও ঝরতো না। অথচ সে আমাকে ভালোবাসত বিধায় বাড়িটা বিক্রি করেনি। আমার নামে লিখে দেওয়া বাড়িটা বিক্রি করে দিলে আমি কষ্ট পেতাম, থাকার জায়গা পেতাম না। এটা ভেবেই রিমন বাড়িটা বিক্রি করেনি। কিন্তু সে নিশিকে বুঝতেই পারেনি। সে হয়তো জানতো না যে আমার নিকট তার চেয়ে অর্থ সম্পদ কোনো ক্রমেই বড় নয়। আমি যদি রিমনের ঋণের ব্যাপারটা একবারও জানতে পারতাম, তাহলে কখনই এই বাড়িটা বিক্রি করা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হতো না। যে কোনোভাবে বাড়িটা বিক্রি করে রিমনের ঋণ পরিশোধ করতাম। 3 দিন পর আমার শ্বশুর শাশুড়ি আবারও লন্ডন চলে গেল। যাবার আগে শাশুড়ি আম্মা আমাকে বলে গেল, একাকী জীবন কাটানো খুবই কষ্টের মা। তোমার যদি মনে হয় নিঃসঙ্গতায় নিজেকে তিলে তিলে শেষ করে দেবে, তবে বিয়ে করো না। আর যদি মনে হয় এক মুঠো শোক নিয়ে বাকি জীবন কাটাবে, তবে বিয়ে করে নিও। তবে বিয়ে করার পূর্বে মানুষটাকে বাছাই করে নিও। অর্ণবকে আমার নিজের ছেলে বলেই মনে হয়। এও মনে হয় যে রিমন মরেনি, সে অর্ণবের মাঝে বেঁচে আছে। তাকে আমি নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছি। রিমনের বাবাও স্বীকৃতি দিয়েছে। আমাদের দুজনের ইচ্ছা তার সাথে তোমার বিয়ে হোক।
কিন্তু এখনই না, তুমি সময় নাও, অর্ণবের সম্পর্কে জানো, তাকে ভালো করে চিনো। তারপর অর্ণবকে ব্যাপারটা বলিনি। 3 মাস পর আবারও দেশে আসবো, সে সময় অর্ণবকে বিষয়টা খুলে বলবো। শাশুড়ি আম্মার কথাগুলো চুপ হয়ে শুধু শুনেছিলাম। তার কথার হ্যাঁ না কোনো জবাবই দিতে পারিনি। তবে এটা সত্য যে আমার মনেও প্রশ্নের সৃষ্টি করে যে সত্যি কি রিমন মারা গেছে। আমার মন তো বলে রিমন জীবিত আছে এবং সে অর্ণবের মাঝে বিরাজ করছে। হয়তো অর্ণব ব্যাপারটাকে ধোঁয়াশায় পরিণত করেছে। অর্ণব নিজেকে রিমন হিসেবে পরিচয় না দিয়ে অর্ণব হিসেবে পরিচয় দিচ্ছে বিশেষ কোনো কারণে। আর যে সেই কারণটা আমার অজানা। তবে এও প্রশ্ন জাগে যে যদি রিমন মারা না গিয়ে থাকে তাহলে যে মরেছে সে কে? সেই কি অর্ণব? আর অর্ণবই রিমন? এত সব প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খাবার পর মনেতে আসে রিমনের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো। রিমন নীল শাড়ি পছন্দ করতো না, অথচ সেদিন আমি নীল শাড়ি পরে তার সামনে হাজির হয়েছিলাম। এতে সে রাগের বদলে আরও খুশি হয়েছিল। আমাকে নীল শাড়িতে দেখে মুগ্ধ হয়েছিল। যদি সে রিমনই হতো তাহলে আমাকে দেখে মুগ্ধ না হয়ে রেগে যেত। আমাকে মেকআপ করতে দেখলে রিমন বেজায় রেগে যেত। অথচ সেদিন মেকআপ করা হলে অর্ণব রাগলো তো নাই, উল্টো আমাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। রিমন বিরিয়ানি অপছন্দ করতো, খাওয়া তো দূর, নামটা শুনলেই রেগে যেত। অথচ অর্ণব বিরিয়ানি তৃপ্তি সহকারে খেয়েছিল। অর্ণব যদি রিমনই হতো তাহলে রিমনের অপছন্দের বিষয়গুলোকে পছন্দ করতো না। এতেই প্রমাণ মেলে যে অর্ণব রিমন নয়। রিমন পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে, যেখানে অন্য কারো যাবার কোনো রাস্তা নেই। একটা রাস্তা থাকলেও রিমনের সন্ধান মিলবে বলে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। চকমকে রোদ, সুশীতল হাওয়া আমার হৃদয়কে আনন্দলিত করছিল। কিন্তু বুকের ভেতরে চাপা কষ্টটা পেঁচিয়ে মারছিল ক্ষণে ক্ষণে, যে কারণে প্রকৃতির সৌন্দর্যে কিছুটা ভালো লাগার সুখ প্রাপ্ত হলেও রিমনকে হারানোর সীমাহীন কষ্টগুলো যাবতীয় সুখে ধূলিসাৎ করে দিচ্ছিল। রিমন গাঢ় নীল আকাশের চকচকে রোদ ও শীতল হাওয়া খুব ভালোবাসতো। সে বেঁচে থাকলে হয়তো আজকের এই মুহূর্তটা উপভোগ করত। দুজনে মিলে দারুণ এই মুহূর্তটা কাটিয়ে দিতে পারতাম। কেন যেন কেন যে সৃষ্টিকর্তা প্রিয়জনকে এত তাড়াতাড়ি কেড়ে নেন? আমাকে কেন পৃথিবীতে জীবিত রাখলো? তাকে ছাড়া একাকী জীবন পার করার কষ্ট যে কতটা গভীর সেটা কি সৃষ্টিকর্তা বুঝে না? প্রতিটা মুহূর্তে মনে হয় নিজেকে শেষ করে দেই, কিন্তু রিমনের ভালোবাসার কারণে সেটা করতে পারি না। আমার মৃত্যুর পর রিমন জবাবদিহি করতে পারে যে কিসের জন্য আত্মহত্যা করলাম। তখন কোনো জবাব দিতে পারবো না। এই কারণে এখনো জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। মৃত্যুর পূর্ব পর্যন্ত এভাবেই বাঁচতে হবে, বিধবার বেশে। মলিন চেহারা ও বিষণ্ণ মন নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে নীল আকাশটা দেখছিলাম। আচমকা অর্ণব মৃদুভাবে কেসে উঠল। সে কখন যে ছাদে এসেছে ঠাহর করতে পারেনি। হঠাৎই অর্ণব নিচু আওয়াজে বলল, নিশি, আমি চলে যাচ্ছি। আজকের পর হয়তো তোমার সাথে দেখা হবে না। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, হাসি খুশিতে থাকো। যে চলে গেছে তার জন্য নিজেকে শেষ করে দিও না। সবাইকে মৃত্যুর স্বাদ দিতে হবে, এটা তো কারো ক্ষমতার মধ্যে নেই যে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারবো। রিমনের সময়সীমা এই পর্যন্তই ছিল, যার ফলে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। তোমার জন্য ভালো হবে তাকে স্মরণ করে কষ্ট না পাওয়া, বরং অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে জীবনটাকে আলোকিত করা। এতে তুমি ভালো থাকবে। অর্ণবের সবগুলো কথাই শুনলাম, তবে গুরুত্ব দিলাম না। প্রসঙ্গ পাল্টাতে তাকে মৃদু স্বরে বললাম, আপনি সত্যিই চলে যাবেন? অর্ণব স্মিত হেসে জবাব দিল, হুম, যেতেই হবে। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, সেটার দেখাশোনা করতে হবে। আমি যদি বলি ব্যবসার চিন্তা আপাতত বাদ দিতে হবে, তখন কি জবাব দেবেন? তুমি সেটা বলবে না, ভালো করে জানি। আমি বলবো, অবশ্যই বলবো। আপনি আমার বাসায় অন্তত 1 মাস থাকবেন। এরপর যেখানে যাবার ইচ্ছা যাবেন। তাহলে তো না খেয়ে থাকতে হবে। ধরলাম তোমার বাসায় একটা মাস থেকে গেলাম, কিন্তু খাবো কি? তোমার সংসারই বা চলবে কেমনে? শ্বশুর আব্বা 5 লক্ষ টাকা দিয়েছে।
দিয়ে গেছে। রিমনের সাথে তাদের বেশ কয়েক বছর হলো কথা হতো না। যা হতো আমার সাথে, তারা জানতো না যে রিমন ঋণে আটকে আছে। যদি জানতো তবে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। দুর্ভাগ্য যে রিমনের ঋণের ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, শ্বশুর শাশুড়িকেও বলতে পারিনি। ফলে টাকার অভাবে মানুষটাকে অমানুষটার হাতে মরতে হলো। আচ্ছা, আমি 1 মাস তোমার বাসায় থাকবো, তবে শর্ত আছে। সব শর্তে রাজি, কিন্তু সিমিও কি থাকবে? না, সে আজ চলে যাবে, পুলিশের নিকট ধরা দেবে। কি বলেন? এতদিন তবে পালিয়েছিল কিসের জন্যে? সেটা সে জানে, আমাকে সব খুলে বলেনি। তুমি চাইলে জেনে নিতে পারো। হুম, জেনে নিব। তার আগে বলুন, রিমনকে নির্মমভাবে হত্যা করা হলো, এটার মামলা দায়ের করা হয়েছে কি? না, রিমন নিষেধ করেছিল। কেন? এটার কারণ তো জানি না, কিন্তু আমি চাই মামলা হোক। পুলিশ কি মামলা নেবে এখন? কেন নেবে না? লাশকে কবরস্থ করা হয়েছে, সমস্ত প্রমাণাদি বিলুপ্ত। আমাকে তো সাক্ষী হিসেবে কিছুতেই গ্রহণ করবে না, ভাববে আমি রিমন। হসপিটালের ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিল আমাদের দুজনকে দেখে। পুলিশটা তো বিশ্বাসই করবে না আমি রিমন নই। আচ্ছা, একটা কথা বলুন তো, খুন হওয়া কোনো ভিকটিমকে হসপিটালে নেওয়া হলে ততক্ষণ পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়া হয় না যতক্ষণ না থানার মামলা দায়ের করা হয়। তবে কি হত্যাকারীদের নামে মামলা করার আগেই রিমনকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছিল? কারণ আমি মিথ্যা বলেছিলাম যে রিমন আত্মহত্যা করেছে। এটা ছাড়া উপায় ছিল না। একটু দেরি হলেই সে তখনই মারা যেত। আজকে আপনার কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি কি যেন লুকানোর চেষ্টা করছেন? সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি রিমনের বন্ধু হন? রিমন থম মেরে গেল। আচমকা খিলখিলিয়ে হাসা শুরু করলো। অন্তঃপর হাসতে হাসতেই বলল, এমন প্রশ্ন মাথায় আসছে কেন তোমার? আমি রিমনের বন্ধু না হলে তার সম্পর্কে এত কিছু কেমনে জানলাম? অর্ণবের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ভ্রুতে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বললাম, তাও ঠিক বলেছেন। আচ্ছা, আপনি কি জানতেন রিমন বিরিয়ানি পছন্দ করতো না? না তো, এসব তো কখনো বলিনি। আসলে ওর সাথে যতবার দেখা করেছি প্রত্যেকবারই রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের নুডলস ও চিকেন বার্গার খেয়েছি, বিরিয়ানি খাওয়া হয়নি। ওর মুখেও বিরিয়ানির কথা শুনিনি, কিংবা জানতে চাইনি যে তার অপছন্দের খাবার কোনগুলো। আমাদের কথার ফাঁকে সিমি ছাদে এসে উপস্থিত হলো। সে অকস্মাৎ আমার পিঠে হাত রেখে চাপা কণ্ঠে বলল, নিশি, আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। রিমনের বউ হয়ে অভিনয় করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এ কারণে আমি লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। বিব্রত হয়ে সিমিকে জোরালো কণ্ঠে বললাম, ছি, কি বলছো এসব? আমার তোমার কোনো দোষ নেই, সবটা আমার ভালোর জন্যই ছিল। অর্ণব তার বন্ধুর কথা রাখতে এত সব করেছে, এজন্য তোমাকে কেন মাপ চাইতে হবে? এরপরও নিজেকে অপরাধী মনে হচ্ছে। শোনো, এসব বাদ দাও এখন। আর একটা মাসের মধ্যে তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। না ভাবি, সেটা হচ্ছে না। আমি পুলিশের নিকট ধরা দেব। নিজের ভুলটা ধরতে পারছি। আসলে আমারই ভুল ছিল। তোমার কি ভুল? আমার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাকে মেনে নিতে পারিনি। রাগে দুঃখে তাকে ও তার নতুন স্ত্রীকে কারেন্টের শক দিয়ে খুন করেছিলাম। আমার স্বামী অনেক বড় লোক ছিল। সে ছিল একজন স্বনামধন্য আলেম। যে মেয়েটাকে সে বিয়ে করেছিল, সেই মেয়েটার বাবা মা তাকে চাপা পড়ে মারা যায়। এরপর মেয়েটি এতিম হয়ে যায়। আমার স্বামী মেয়েটিকে আশ্রয় দিতে তার বাসায় রাখে, কিন্তু লোকজনের নানান কথায় তিনি বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করে। কিন্তু আমি কিছুতেই তার বিয়েটা মেনে নিতে পারিনি। তখন আমি তখন সুস্থ মাথায় এটাও চিন্তা করে দেখিনি যে মেয়েটাকে মাথা গোঁজার ঠাঁই দিতেই সে তাকে বিয়ে করেছিল। সিমির কথা শুনে অর্ণব হঠাৎ করে বলে উঠল, আজকে এমন উপলব্ধি হলো কেন? সিমি অপরাধী স্বরে বলল, অর্ণব, তোমার সঙ্গে এই বাসায় আসছি দুটো কারণে, নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে এবং তোমার কাজটা ঠিকঠাকভাবে করতে। তুমি বলেছিলে আমাকে তোমার দ্বিতীয় স্ত্রী চরিত্রে অভিনয় করতে। নিশি তোমার প্রথম স্ত্রী। তাকে আমি তোমার ভাবির চোখে দেখব এবং তোমার সমস্ত কথা মেনে চলবো। কিন্তু অভিনয় করতে করতে আমার মনে হলো আমি নিশির থেকে অনেক কিছু শিখছি। কারণ নিশিকে তুমি তার স্বামী হিসেবে এত অবহেলা করতে, তাকে মারধরও করতে, এরপরও সে তোমার কাছে ফিরে আসতো। সতীনের সংসার করার সিদ্ধান্ত নিয়েছিল। নিশির মধ্যে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা বজায় ছিল বলেই স্বামীর এতগুলো ভুলগুলো
উপেক্ষা করে বারবার ফিরে এসেছিল। স্বামীকে আপন করে নেবার আশা বড় ভারী মনিতে ছিল। নিশির এমন ভালোবাসা দেখে নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল। আমার স্বামী তো একটা মেয়ের জীবন রক্ষার্থে বিয়ে করেছিল, তবুও তাকে গ্রহণ করিনি। এমনকি পৃথিবীতে বাঁচিয়ে রাখার সুযোগ পর্যন্ত দেয়নি। আমি পারতাম তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে, সেটাও করিনি। পশু হয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। শুধু তাকে নয়, নিরপরাধ মেয়েটিকেও। অন্যদিকে নিশিকে তার স্বামী এসব অত্যাচার করেছে জেনেও সে বারবার তার স্বামীর নিকট ফিরে আসছিল। এত সব উপলব্ধি কখনোই হতো না যদি নিশির সঙ্গে দেখা না হতো। আমি জঘন্যতম পাপী, নিকৃষ্ট খুনি। আমার শাস্তি হওয়া দরকার, অন্যথায় শাস্তি না হলে সমাজ অপরাধে বেড়ে যাবে। সেমি আমার বাসা থেকে বিদায় নিল। পরের দিন আমার ভাই রিফাত সিমলাকে নিয়ে বাসা থেকে চলে গেল। রিফাত একটা ছোটোখাটো জব পেয়েছে, পাশাপাশি সিমলা আউটসোর্সিংয়ের কাজ করছে। তাদের সংসারে ভালোভাবেই চলছিল। আমি অর্ণবকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে দিয়েছি প্রতিটা দিন, প্রতিটা রাত। রাত্রিতে আমার রুমের সোফায় বসে টিভি দেখছি। আমার পাশে বসে অর্ণব। মুভি চলছিল। হঠাৎ একটা বেড সিন শুরু হলো। তখনই মনে পড়ে গেল সিমির সঙ্গে অর্ণবের রাত যাপনের কথা। মাথায় চক্কর দিয়ে উঠলো যেন। কৌতূহলী মন জানার আগ্রহ প্রকাশ করেছিল যে অর্ণব কি সিমির সঙ্গে ওই 2 রাত্রে একেবারে ঘুমিয়েছিল। সত্যটা জানতে অর্ণবকে উৎসুক কণ্ঠে বললাম, অর্ণব, আপনাকে একটা প্রশ্ন করব, আশা করি উত্তর ঠিক দিবেন। অর্ণব ক্ষীণ স্বরে বলল, কি প্রশ্ন করবে করো। সিমির রুমে তো পুরো অর্ধেক রাত কাটিয়েছে। আমি জানতে পারি আপনারা কি একেবারে ঘুমিয়েছিলেন? অর্ণব হকচকিয়ে উঠে আমতা আমতা করে বলল, তোমাকে কে বললো যে আমি তার রুমে ঘুমিয়েছিলাম? ভ্রু কুঁচকে বললাম, আপনিই তো বলেছিলেন। আপনি ছাড়া কে বলবে? মিথ্যা বলেছিলাম। আমি প্রথম রাতটা গেস্ট রুমে কাটিয়েছি, দ্বিতীয় রাতের অর্ধেক রাতটাও সেই রুমে ছিলাম। এরপর তো তোমার সঙ্গে কয়েক ঘন্টা ছিলাম, সেটা মনে পড়তেই লজ্জা পাই আমি। যদিও তুমি দেখতে হুবহু আমার স্ত্রীর মতো, তাকে ভেবে জড়িয়ে ধরে রাত পার করেছি। যেদিন রাত্রে তুমি ব্রিজে গিয়েছিলে, সেদিন আমি ভালো করে বুঝতে পেরেছিলাম যে তুমি বাসা থেকে পালানোর প্ল্যান আঁটছো। সেটা টের পেয়েছিলাম তোমার ব্যাগে কাপড় গোছানো দেখে। তুমি ওই রাত্রে সিমির রুমে উকি দিয়েছিলে যে আমি ঘুমিয়েছি কিনা, কিন্তু তুমি তখন সিমির পাশে আমাকে দেখোনি। দেখবে কেমনি? আমি তো সিমির রুমে ছিলামই না, ছিলাম গেস্ট রুমে। আচ্ছা, বিশ্বাস করলাম আপনি সিমির রুমে কাটাননি। তবে তবে একটা কথা বলুন তো, আমি সেই রাত্রে বাইরে থেকে আমার রুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমার রুমে আপনি শুয়েছিলেন, দরজা বন্ধ করেছিলাম যাতে দরজা খুলে বাইরে না আসতে পারেন এবং আমি সহজে আত্মহত্যা করতে পারি। কিন্তু আপনি হাতের আঙুল কাটার পর চিৎকার শুনে কিভাবে বাইরে বের হলেন?